প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় হেমাচুরিয়া। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এ.কে.এম. ফজলে রাব্বি খান 1985 সালের নভেম্বর মাসে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও স্বাগত। হেমাচুরিয়া, একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে হেমাচুরিয়া বলতে আসলে কি বোঝায়? হেমাচুরিয়া ইট ইজ এ মেডিকেল টার্ম। আমরা যদি সাধারণভাবে বলি তাহলে প্রস্রাবের সাথে যদি কোনো কারণে রক্ত যায় সেটাকে আমরা সাধারণ পরিভাষায় হেমাচুরিয়া বলি। এটা আসলে আমাদের ডাক্তারদের এবং রোগী দুই ক্ষেত্রেই, দুই দিক দিয়েই এটা আমাদের আসলে উদ্বেগের বিষয়, চিন্তার কারণ কি জন্য যাচ্ছে। পেশেন্টগুলো যখন আমাদের কাছে এসে আমাদেরকে বলে যে স্যার, খুব উৎকণ্ঠাভাবে বলে, স্যার আমার কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। আমরা ধরে নিই যে পেশেন্ট খুবই টেন্সড অবস্থায় আছে এবং পরবর্তীতে পেশেন্টের কাছ থেকে আমরা শুনি যে আসলে হিস্ট্রিটা কিভাবে কি শুরু হলো। এই যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, সাথে আর কোনো লক্ষণ উপসর্গ নিয়ে আসে কিনা রোগীরা? অবশ্যই প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এটা আমরা আসলে যখনই পেশেন্টরা আসেন আমরা প্রথমে হিস্ট্রিটা নেই। আসলে যে কোনো রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে হিস্ট্রি বা তার ইতিহাসটা গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত যে কোনো হেমাচুরিয়া বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এটাকে আমরা প্রাইমারিলি 3 থেকে 4 ভাগে ভাগ করে নেই। কিছু কিছু দেখা যায় যে রক্ত যাচ্ছে আমরা নিজে দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি গ্রস হেমাচুরিয়া। আরেকটা আছে যেটা আমরা ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে দেওয়ার পরে মাইক্রোস্কোপের নিচে আমরা সেল দেখতে পাই, তো ওইটাকে বলা হয় মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট বলে যে স্যার আমার প্রস্রাবের শুরুতে রক্ত যাচ্ছে, তো এটাকে আমরা বলি ইনিশিয়াল হেমাচুরিয়া। তো ইনিশিয়াল হেমাচুরিয়াতে দেখা যায় যে আমাদের অ্যান্টেরিয়র ইউরেথ্রার প্রথম অংশ, ওইটা কোনো ইনফেকশন হলে বা ওইখানে কোনো ধরনের আমরা বলি স্ট্রিকচার, ওইখানে কোনো ধরনের প্রদাহ বা ওইখানে কোনো ধরনের টিউমার এরকম হলে পরে ইনিশিয়াল হেমাচুরিয়াটা হয়। আর টার্মিনাল, সেটা হচ্ছে প্রস্রাব করার পরে অনেকে বলে যে স্যার আমি তো প্রস্রাব করলাম, ভালোই ছিল, কিন্তু প্রস্রাবের শেষে দেখলাম 1-2 ফোঁটা রক্ত যাচ্ছে। তো ওইটাকে আমরা সাধারণত টার্মিনাল হেমাচুরিয়া বলি। সাধারণত আমাদের মূত্রতন্ত্রের পোস্টেরিয়র ইউরেথ্রা যেটা বলি আমরা, এবং ব্লাডার নেক বা ট্রাইগন বলি, যেখানে হচ্ছে মূত্রথলি থেকে মূত্রনালী শুরু হয়, সেদিকে কোনো ধরনের কোনো সমস্যা হলে পরে টার্মিনাল হয়। আরেকটা হচ্ছে আমরা বলি টোটাল হেমাচুরিয়া। টোটাল হেমাচুরিয়া মিনস হচ্ছে যে তার প্রস্রাবের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত হালকা রক্ত যাচ্ছে বা গাঢ় রক্ত যাচ্ছে বা মাঝে মাঝে অনেক সময় মাংসপিণ্ডের মতো রক্ত, জমাট রক্ত যাচ্ছে। সাধারণত দেখা যায় কিডনি বা কিডনির নালী বা মূত্রথলিতে কোনো ধরনের প্রবলেম হলে পরে এই আপনার টোটাল হেমাচুরিয়াটা যায়। আরেক ভাগে ভাগ করি, অনেক সময় দেখা যায় যে অ্যাসোসিয়েটেড এই প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার সাথে আরও কিছু সিমটম, যেটা আপনি বললেন, অনেক সময় ব্যথা থাকে, প্রচণ্ড ব্যথা, এটাকে আমরা বলি যে পেইনফুল হেমাচুরিয়া। আরেকটা টার্ম চলে আসে পেইনলেস হেমাচুরিয়া। সাধারণত দেখা যায় যে পেইনফুল হেমাচুরিয়া যদি আমাদের কিডনি তন্ত্রের বা রেচনতন্ত্রের কোথাও যদি কোনো ধরনের স্টোন থাকে বা আমরা বলি যে পাথর থাকে, তাহলে সেই পাথরের প্রদাহের কারণেও পেইনফুল হেমাচুরিয়া হয়। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে অনেক সময় দেখা যায় প্রস্রাব ইনফেকশন, যেটা নর্মালি বলে যে ইউটিআই আমরা বলি যে প্রস্রাব ইনফেকশন। প্রস্রাবের ইনফেকশনের সাথেও আপনার পেইনফুল হেমাচুরিয়া জড়িত। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের ট্রমা, যেমন কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কোনো ধরনের ফিজিক্যাল অ্যাসাল্ট হলো, সেক্ষেত্রে যদি কিডনি তন্ত্রের কোথাও যদি আপনার ব্যথা পেয়ে থাকে বা ব্লান্ট ট্রমা হয় বা কোনো কারণে ফেটে গিয়ে থাকে, তাহলে এই আঘাতজনিত কারণেও যদি কোনো ধরনের প্রস্রাবের সাথে রক্ত যায়, এটাও পেইনফুল হয়, ভেরি মাচ পেইনফুল। আর পেইনলেস কিসে হয়? সাধারণত দেখা যায় যদি কোনো কারণে কিডনি তন্ত্রের বা রেচনতন্ত্রের কোথাও যদি টিউমার হয়ে থাকে, তাহলে সেটা পেইনলেস হেমাচুরিয়া হয়। অথবা যদি টিউবারকুলোসিস, আমরা বলি যে যক্ষা, অনেকে হয়তো মনে করেন যে যক্ষা শুধু বুকের হয়, না, যক্ষা কিন্তু ইউরিনারি সিস্টেমের হয়। জেনিটোরিনারি টিউবারকুলোসিস বলে একটা আলাদা টার্ম আছে, এস্টাবলিশ টার্ম। যদি কিডনি তন্ত্রের যক্ষা হয়ে থাকে তাহলেও সেক্ষেত্রে পেইনলেস হেমাচুরিয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে স্ট্যাগহর্ন ক্যালকুলাস বলি আমরা,
যে কিডনিতে পাথর থাকতে থাকতে দীর্ঘদিন অনেক বড় হয়ে গেছে, কিডনি সিস্টেমের পুরোটা জুড়েই হচ্ছে পাথর। তো ওই ক্ষেত্রে কিন্তু আসলে পেইনটা বোঝা যায় না, এটা আস্তে আস্তে হয়, এটা পেইনলেস হিমাচুরিয়া। আর মেডিকেল কিছু কন্ডিশন বলি আমরা, যে মেডিকেল কিছু কন্ডিশনও কিন্তু হিমাচুরিয়া হয়, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা ইউরোলজি এবং নেফ্রোলজি দুইটা সাবজেক্ট আছে। তো নেফ্রোলজিস্টের যে একটা কনসার্ন যে গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় হিমাচুরিয়া, সেটা ক্ষেত্রে আমরা অনেক সময় পেইনলেস হিমাচুরিয়া পেয়ে থাকি। আরও দুইটা টাইপস আমরা অনেক সময় বলি, সেটা হচ্ছে ফলস হিমাচুরিয়া। আমরা এমন কিছু খাবার খেলাম বা মেডিসিন খেলাম, দেখা গেল প্রস্রাবের কালারটা ব্লাডের মধ্যে চলে আসলো, রক্তের মতো। এটাকে আমরা ফলস হিমাচুরিয়া বলি। আর ফ্যাকটিশিয়াস হিমাচুরিয়া একটা টার্ম আছে, যে অনেক সময় যে মেনস্ট্রুয়েশনের সময় যদি কেউ প্রস্রাবের স্যাম্পল কালেকশন করে, সেক্ষেত্রে দেখা যায় যে ব্লাডটাও চলে আসে। মানে হিমাচুরিয়া আদার দেন সোর্স অফ ইউরিনারি ট্র্যাক্ট, এটা যদি আসে তাহলে এটা আমরা বলি যে ফ্যাকটিশিয়াস। মোটামুটি এটাই হচ্ছে আমাদের হিমাচুরিয়া, এই টাইপসেরই হতে পারে। একেবারে প্রাথমিক পর্যায়ে যখন আসলে আমরা দেখছি যে এই প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? কিছুদিন অপেক্ষা করবেন নাকি একেবারে শুরুতেই চিকিৎসকের কাছে যাবেন? অবশ্যই প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এটা আমি প্রথমে বলেছি, এটা একটা উদ্বিগ্নের কারণ। আমাদের আসলে যেতে হবে কোথায়, এটা আসলে আমাদের ডিটারমাইন করতে হবে। যে এখন ইউরোলজিস্ট আমাদের জেলা পর্যায়ে আছে, মেডিকেল কলেজে আছে, বাংলাদেশের অনেক টারশিয়ারি লেভেলেও চলে গেছে। তো সেক্ষেত্রে আমাদের যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মানুষজন আছেন বা আমাদের জনগণ আছেন, আমাদের এই প্রিন্ট মিডিয়া থেকে অনেক সচেতনতা ডেভেলপ করতেছে যে আসলে কার কাছে আমি যাব। সেক্ষেত্রে যদি কোনো কারণে দেখা যায় প্রস্রাবের সাথে রক্ত যায়, অবশ্যই আপনি প্রথমেই চেষ্টা করবেন যে ইউরোলজিস্টের শরণাপন্ন হতে। তো এটা একটা মেজর কনসার্ন, যে আমাদের এটা কি ইন্ডিকেট করে প্রস্রাবের সাথে যদি রক্ত যায়। আমরা ব্রড হেডিংয়ে যদি বলি যে আমাদের কাছে সাধারণত যে সমস্ত পেশেন্টরা আসে, একটা বাল্ক অফ পেশেন্ট থাকে যাদের প্রস্রাবে ইনফেকশন, এই ইনফেকশনের একটা পর্যায়ে তারা হিমাচুরিয়া নিয়ে আসে। এক, দুই নম্বর হচ্ছে কোনো কারণে যদি কিডনি সিস্টেমের কোথাও যদি কোনো স্টোন থাকে, তাহলে প্রস্রাব দিয়ে আসতে পারে। থার্ড হচ্ছে যে ম্যালিগনেন্সি, নাওএডেজ এটা ইজ অ্যালার্মিং, যে আগে যেমন ম্যালিগনেন্সি আমরা পেতাম যে 5 to 6 ডিকেড, 50 ইয়ার্স 60 ইয়ার্সের পেশেন্টরা হিমাচুরিয়া নিয়ে আসছে, এখন কিন্তু একটু ইয়ং এজে আসতেছে। তো সেক্ষেত্রে ম্যালিগনেন্সিকেও আপনি বাদ দিতে পারবেন না মাথা থেকে, যে ইয়ং এজ ইট কুড হ্যাভ বিন এ ম্যালিগনেন্ট কন্ডিশন। তাহলে অবশ্যই হিমাচুরিয়া হলে তৎক্ষণাৎ ফিজিশিয়ানের শরণাপন্ন হতে হবে, নিশ্চয়ই আমি মনে করি। চিকিৎসকের কাছে যাওয়ার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নির্ধারণ করবেন যে কোন রোগটি হয়েছে? সাধারণত আমরা প্রথমেই ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, যেটা ইউরিন আরএমই বলে থাকি। তো সেখানে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে আমরা বলি সিগনিফিক্যান্ট হচ্ছে মোর দেন 3 আরবিসি, 3-এর অধিক যদি আরবিসি হাইপার ফিল্ডে আমরা পাই, ইট ইজ সিগনিফিক্যান্ট। তো ইউরিন আরএমই থেকে আমরা একটা ধারণা পেতে পারি। স্বাভাবিকভাবেই এটা পাওয়ার পর আমরা একটা সিরাম ক্রিয়েটিনিন দেখি যে তার কিডনি কন্ডিশনটা কেমন, আসলে কিডনি কি আগের অবস্থায় কাজ করছে না এটার কারণে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ছে। আরেকটা রুটিন এক্সামিনেশন আমরা করি, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম অফ দ্য কেউবি। পুরুষ মানুষ হয় সেক্ষেত্রে প্রোস্টেট উইথ এমসিসিপিভি একটা টার্ম থাকে, মানে হচ্ছে কিডনির নালী, মূত্রথলি, প্রস্রাবের নালী, এটার একটা আলট্রাসোনোগ্রাম আমরা একটা রুটিনলি করে থাকি। যদি কোনো ধরনের কোনো সমস্যা, মানে স্টোন বা কোনো ধরনের অ্যাবনর্মালিটি বা কোনো ধরনের টিউমার এগুলো থাকে, আলট্রাসোনোগ্রামে চলে আসে। আর অনেক ক্ষেত্রে আমরা এক্সরে দিই রুটিন কিছু পরীক্ষার মধ্যে, এক্সরে কেউবি রিজন বলি, যে কিডনি সিস্টেমে আমরা দেখি যে কোনো ধরনের কোনো পাথর থাকলে সেটা এক্সরেতে, মানে রেডিও লুসেন্ট না, যে সমস্ত রেডিও ওপেক পাথর থাকে সেগুলো। আর যদি স্টোনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা একটা গোল্ড স্ট্যান্ডার্ড যেটা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন এন্ড পেলভিস, এটা দিই। আর অন্যান্য ক্ষেত্রে যদি আমরা মনে করি যে পেশেন্টের আলট্রাসোনোগ্রামে একটা ক্লু দিয়েছে যে দেয়ার ইজ এ মাস ইন দ্য অ্যান্টিওল্যাটারাল ওয়াল বা সাম আদার পোর্শন অন দ্য ইউরিনারি ব্লাডার, মানে আমরা মনে করছি কোনো একটা টিউমার বা কিডনিতে কোনো একটা টিউমারের কথা বললো আলট্রাসোনোগ্রামে, সেক্ষেত্রে আমরা যদি তার ক্রিয়েটিনিন লেভেল উইদিন ফিজিওলজিক্যাল লিমিট থাকে, সেক্ষেত্রে কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যান আমরা বলি সিইসিটি অফ দ্য অ্যাবডোমেন এন্ড পেলভিস, এগুলো দিয়ে থাকি। লাস্ট বাট নট লিস্ট, যেটা আসলে ইউরোলজিতে একটা সুন্দর মাত্রা যোগ করছে, সেটা হচ্ছে সিস্টোস্কোপি। আচ্ছা, অনেক সময় আছে যে আমাদের প্রস্রাবের সামনের অংশ বা মূত্রনালী, মূত্রথলি দেখার জন্য আমরা ইনভেস্টিগেটিভ পারপাসেও সিস্টোস্কোপ, মানে হচ্ছে প্রস্রাবের রাস্তার ভিতর দিয়ে আমরা টেলিস্কোপ ঢুকিয়ে দেখতে পাই
মানে সরজমিনে যে আসলে অন্য কোথাও কোনো সমস্যা আছে কিনা বা সমস্যাটা কি ধরনের, এটাও একটা আপনার ইনভেস্টিগেশন একটা পারপাস। হিমাচুরিয়া সেটি পরবর্তীতে আপনারা কাউন্সিলিং কিভাবে করে থাকেন, কারণ এক ধরনের আতঙ্কও তো আসলে কাজ করে মনের ভিতরে। তো আমরা প্রথম দিকে পেশেন্টকে বলি আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমরা প্রাথমিক কিছু পরীক্ষার মাধ্যমে আমরা শনাক্ত করার চেষ্টা করব যেটার কারণ কি, পরবর্তীতে যদি আরও কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে সেক্ষেত্রে আমরা দিব। তো প্রাথমিকভাবে যখন কোনো পেশেন্ট হিমাচুরিয়া নিয়ে আসে আমরা যে ইনভেস্টিগেশনগুলোর কথা বললাম এগুলো আমরা করি, করার পরে আমরা আসলে কজটা আইডেন্টিফাই করি যে আসলে কী কারণে তার হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় ইউটিআই ইজ দ্য মেইন কজ, যে অনেক দিন ধরে তার প্রস্রাবের সমস্যা, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তলপেটে ব্যথা হচ্ছে, পিঠের দিকে ব্যথা হচ্ছে, এবং এই ক্ষেত্রে পরের দিকে 20 দিন 25 দিন পরে পেশেন্ট প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, এটা নিয়ে আসছে। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইউরিন আরএমএ করে কালচার সেন্সিটিভিটি করে সেই অর্গানিজমটা আইডেন্টিফাই করে জাস্ট একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে আলহামদুলিল্লাহ দেখা যায় 10-15 দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। আর যদি দেখা যায় যে ডেফিনেট কোনো কারণে হেমাচুরি হচ্ছে, যে তার কোনো স্টোন আছে, কিডনি নালি বা কিডনিতে কোনো স্টোন আছে, সেক্ষেত্রে আমরা কাউন্সেলিং করি যে যদি দেখা যায় এটা কিডনি নালির নিচের দিকে স্টোন, সেক্ষেত্রে আমরা বলি যে অপারেটিভ প্রসিডিউর লাগবে। এবং এই প্রসিডিউরগুলো আসলে বাংলাদেশে এখন ম্যাক্সিমাম ইউরোলজিস্টরাই করে থাকে। প্রস্রাবের রাস্তার ভিতর দিয়ে অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমরা এটাকে বলি ইউআরএস আইসিপিএল, কিডনির নালিতে ওই ঢুকিয়ে আমরা এটাকে ভেঙে, পাথরটাকে ভেঙে আমরা গুঁড়ো করে নিয়ে আসি, পরবর্তীতে একটা ডিজেস্ট্যান্ট দেওয়া হয়। আর যদি কিডনির উপরের দিকে নালিতে অথবা কিডনিতে কোনো পাথর থাকে তাহলে এখন আধুনিক যে প্রসিডিউর আমরা বলি যে পিসিএনএল, পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি, এটা হচ্ছে যে পিঠের দিকে ছোট কলমের মতো ছিদ্র করে আধুনিক মেশিন দিয়ে কিডনিতে পৌঁছে পাথরটাকে ভেঙে আমরা নিয়ে আসি। আরেকটা প্রসিডিউর আছে যেটা আমরা বলি আরআইআরএস, সেটা হচ্ছে যে কোনো ধরনের কোনো আমাদের ইনজুরি করা লাগে না, ফুটা করা লাগে না, ছিদ্র করা লাগে না, প্রস্রাবের রাস্তার ভিতর দিয়েই একটা সুন্দর একটা মেশিন দিয়ে, সিস্টোস্কোপিক মেশিনের মতো দিয়ে ওইটা কিডনি পর্যন্ত পৌঁছে যায়, তারপর পাথরটাকে গুঁড়ো করে লেজার দিয়ে আমরা নিয়ে আসি। এখন আলহামদুলিল্লাহ অনেক ধরনের সুন্দর প্রসিডিউর চলে আসছে বাংলাদেশে। আর যদি কোনো কারণে দেখা যায় যে আল্লাহ না করুক এই হিমাচুরিয়ার কজটা কোনো একটা টিউমার বা ক্যান্সার, সেক্ষেত্রে পেশেন্টদেরকে আসলে প্রথম থেকে বলতে হয় যে আপনার যে অপারেশনটা আমরা করব সে অপারেশনটাই আপনার যে শেষ চিকিৎসা পদ্ধতি সেটা না। সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আপনাকে ডেফিনিট প্রসিডিউরটা করতে হবে, করার পরে আপনার হয়তো রেডিওথেরাপি, কেমোথেরাপি লাগতে পারে, সেক্ষেত্রে ধৈর্য ধরে থাকতে হবে এবং ফলো আপে আসতে হবে। সেক্ষেত্রে আমরা দেখা যায় যদি কিডনিতে পাথর হয়, অনেক সময় কিডনিতে সাথে আবার টিউমারও থাকে, মানে দুইটা কোইন্সিডেন্টালি একসাথেও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা দেখা যায় যে কিডনি হয়তো কেটে ফেলে দিই, এটা বিভিন্ন প্রসিডিউর আছে। এখন তো আমাদের দেশে এখনও রোবোটিক প্রসিডিউর আসে নাই, বিদেশে রোবোটিক প্রসিডিউরের মাধ্যমে করা হয়। তা আমরা হচ্ছে অনেক সময় ল্যাপারোস্কোপিক বা ওপেন পদ্ধতিতে কিডনির যদি কোনো টিউমার থাকে, যেটা আমরা বলি যে রেনাল সেল কার্সিনোমা, এটা আমরা অপারেশন করে থাকি। আর মূত্রথলির প্রসিডিউরটা আমরা অ্যান্ডোস্কোপিক প্রসিডিউরের মাধ্যমেই মূত্রথলির ভিতর দিয়ে স্পেশাল যন্ত্র দিয়ে আমরা এটা কেটে নিয়ে আসি। নিশ্চয়ই হেমাচুরিয়ার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হেমাচুরিয়া নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কিডনি রোগ কিন্তু একটি ভয়ানক রোগ, যেটা আমরা বলে থাকি যে সাইলেন্ট কিলার। অনেক সময় অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনির সমস্যা দেখা দিয়েছে। মূলত যখন রক্তে সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখনই আমরা ধরে নিই যে কিডনির কার্যক্ষমতা কমে এসেছে। তার মানে এখন কিডনিকে আমাদের অনেক যত্নে লালন পালন করতে হবে। যখন আমাদের রক্তে এই সেরাম ক্রিটিনিনের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু কিছু খাদ্য উপাদান আমাদের মেনে চলতে হয়। বিশেষ করে পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, এই তিনটা নিউট্রিয়েন্টস যুক্ত খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকায় থেকে বাদ দিতে হবে, বা আমাদের অবশ্যই এই উপাদানগুলো কম পরিমাণে গ্রহণ করতে হবে। অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীদের কিন্তু বিভিন্ন স্টেজ থাকে, তবে আমরা বলতে চাই খাদ্য উপাদান কিন্তু অবশ্যই তিনটা বা এই স্টেজগুলোর উপর ডিপেন্ড করবে। যদি আমরা ধরেই নিই একজন রোগীর শুরুর দিকে তার ক্রিটিনিন লেভেলটা বেড়েছে, তাহলে সেক্ষেত্রে তারা পটাশিয়ামযুক্ত খাবার, যেমন আমরা ডাল যুক্ত খাবার, বীজযুক্ত খাবার এবং শাকসবজির মধ্যে দেখা যাচ্ছে যেই শাকসবজিতে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে সেই শাকসবজিগুলো আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। বিশেষ করে কিছু ফল যেমন টক ফল বা আম,
কলা এগুলোতেও কিন্তু পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। তাই কিডনি রোগী, বিশেষ করে যাদের ক্রিয়েটিনিনের মাত্রা বেশি, তারা আপেল, নাশপাতি এই ধরনের ফলগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। বাকি ফলগুলোকে কম খাওয়া বা খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এরপরে দুধ বা দুধ জাতীয় খাবার দেখা যাচ্ছে পটাশিয়াম, ফসফরাসের ব্যবহার বা উপাদান বেশি থাকার কারণে এগুলো কিন্তু আমাদের শরীরে কিডনি রোগীর জন্য প্রভাব ফেলতে পারে। তাই কিডনি রোগীর জন্য দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার বর্জন করা উচিত। এরপরে আসি আমাদের যে কোনো খাবার, যেমন আমরা প্রসেস খাবার, অনেক সময় আমরা বাইরের বাজার বা প্যাকেটজাত যে খাদ্যগুলো আমরা নিয়ে আসি সেখানে কিন্তু অবশ্যই অতিরিক্ত লবণ বা সোডিয়ামের ব্যবহার বেশি থাকে বা ফুড অ্যাডিটিভস থাকে, যেগুলো কিডনি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অতিরিক্ত লবণ বা সোডিয়ামযুক্ত খাবার খাদ্য তালিকা থেকে কিডনি রোগীদের বর্জন করতে হবে। কিডনি রোগীদের জন্য সবচেয়ে বেশি ভালো যে খাবারগুলো আমরা বলে থাকি, সহজে হজম হয়, যেমন আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে আমরা চাল, সুজি, খাবার, গমের খাবার ইত্যাদি কিন্তু আমরা রাখতে পারি। এবং সবজির মধ্যে কিন্তু লাউ, ঝিঙা, চিচিঙ্গা এই জাতীয় পানিযুক্ত যে সবজিগুলো রয়েছে সেগুলো খাদ্য তালিকায় রাখা। আর ফলের মধ্যে আমরা আপেল, নাশপাতি এগুলো কিন্তু বেশি প্রয়োজনীয়। তো কিডনি রোগীকে অবশ্যই আমরা এই ধরনের খাবারগুলোকে তার পরিমিত খাবারের মধ্যে রাখতে হবে। এরপরে আসি আমরা আমিষ গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের কিন্তু আমিষ গ্রহণের মাত্রা একটু ভিন্ন হয়ে থাকে তার স্টেজ অনুযায়ী। তবে প্রাথমিক দিকে আমরা যেটা বলে থাকি যে অবশ্যই প্রোটিন গ্রহণের মাত্রা দিনে 40 গ্রামের বেশি হওয়া যাবে না। এটা ক্ষেত্র বিশেষে ডক্টরের পরামর্শ নিয়ে জানতে হবে রোগীর অবস্থা বুঝে। তবে 30 থেকে 40 গ্রাম প্রোটিন মানে আমরা বুঝে থাকি যে 100 গ্রাম মাছ মাংসের মধ্যে আমরা সর্বোচ্চ 18 থেকে 22 গ্রাম পর্যন্ত প্রোটিন পেয়ে থাকি। তাহলে অবশ্যই আমাদের এই হিসাবটি মিলিয়ে নিতে হবে যে একজন রোগী প্রতিদিন তাহলে কত গ্রাম মাছ মাংস খেতে পারবে এবং সেখান থেকে সে আসলে কত গ্রাম প্রোটিন পাচ্ছে। আমরা যেমন ডিম থেকে 5 থেকে 6 গ্রাম প্রোটিন পেয়ে থাকি একটি ডিমে, তাহলে একজন কিডনি পেশেন্ট দিনে কয়টি ডিম খেতে পারবে এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সবচেয়ে ভালো হয় যদি ডিমের সাদা অংশটি কিডনি পেশেন্টকে দেয়া যায়। এরপরে আসি আমাদের প্রোটিনের পাশাপাশি পানি গ্রহণের মাত্রা। কিডনি রোগীদের অবশ্যই পানি গ্রহণের মাত্রা ডিপেন্ড করবে তার অবস্থার উপরে। একজন চিকিৎসক অবশ্যই এটি তা নির্ধারণ করে দিবেন যে এখন এই কিডনি পেশেন্ট কতটুকু পানি গ্রহণ করে থাকবেন। এটা অবশ্যই ডক্টরের পরামর্শে আপনাদের জানতে হবে। এছাড়াও আমরা বলে থাকি কিডনি রোগীকে অবশ্যই তাকে সুষম খাবার দিতে হবে যেন তার সার্বিক অবস্থার উন্নতি করে থাকে। মূলত কিডনি পেশেন্ট যদি এই ধরনের খাদ্যাভ্যাসগুলো মেনে চলেন এবং তার যে বর্জনকৃত খাবার উপাদান রয়েছে সেগুলো যদি সে ঠিকমতো বর্জন করতে পারেন তাহলে কিন্তু তার কিডনি রোগটি সে সুন্দরভাবে ভালো রাখার চেষ্টা করতে পারবেন। হেমাচুরিয়া সাথে ক্যান্সারের যে বিষয়টির কথা আপনি বলছিলেন সেটির ক্ষেত্রেও কি লক্ষণ উপসর্গগুলো একেবারে প্রাথমিক পর্যায়ে প্রকাশ পাবে কিনা নাকি সেটি প্রকাশে আসলে দেরি হয়ে থাকে? আমরা সাধারণত যে পেশেন্টগুলো পেয়ে থাকি 60 to 70% ক্ষেত্রে ক্লাসিক্যাল কিছু প্রেজেন্টেশন নিয়ে তারা প্রেজেন্ট করে। এর মধ্যে যদি মূত্রথলির টিউমারের কথা আমরা বলি সেক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট প্রায়ই বলবে যে আমার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, প্রস্রাবের সাথে মাঝে মাঝে ক্লটেড ব্লাড মানে হচ্ছে জমা রক্ত সাথে সাথে পাস করতেছে। তো এটা একটা হিস্ট্রি দিবে। আর যদি কিডনি টিউমারের ক্ষেত্রে হয়ে থাকে উনি বলবেন যে আমার মাঝে মাঝে এখানে ধরে থাকতেছে, ব্যথা ধরে থাকতেছে এবং সাথে কোনো একটা চাকা অনুভব করবে উনি। নিশ্চয়ই। এবং হেমাচুরিয়াটা ইজ কমন ফিচার থাকবে। তো সেক্ষেত্রে আমরা যেটা আমরা বললাম প্রাথমিক ইনভেস্টিগেশনগুলো করে আমরা কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যান করতে দেই, যেটা আসলে চিকিৎসক তার অবস্থা দেখে নির্ধারণ করে থাকেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হেমাচুরিয়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমরা বাঙালিরা খুব ইনস্ট্যান্ট চেঞ্জ চাই। হঠাৎ করে এসে বলে যে আগামী সপ্তাহে আমার বিয়ে, ম্যাম আমাদের কিছু চেঞ্জ চাই, অথবা 2 সপ্তাহ পরে বিয়ে। তো এত অল্প সময় না তেমন কিছু করা যায় না, খুব স্যাটিসফ্যাকশন তাকে দেওয়া যায় না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।